আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে আমেরিকা সফরে আছেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে যখন গেলেন, তখন সারা বাংলাদেশে বিতর্কের ঝড় উঠল। এমনকি যারা বিএনপি করেন না, তারাও বললেন যে এরকম একজন সম্মানিত মানুষের এভাবে যাওয়া ঠিক হচ্ছে না। প্রোটোকল যাই থাকুক না কেন, বাংলাদেশে যে বিরূপ একটি অবস্থা তৈরি হয়েছে, সেই বিরূপ অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে কোনো অবস্থাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেতে পারেন না। 1000টি কারণ। প্রথম কারণ হলো যে এখানে যে ঐক্যমত্য দেখানোর চেষ্টা করা হচ্ছে, এটি আসলে ঐক্যমত্য নয়। আপনি বাঘের সঙ্গে হরিণের কখনো সম্পর্ক হয় না, কিংবা দুই প্রতিযোগিতার সঙ্গে কখনো সম্পর্ক হয় না। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষ থেকে একটি নির্বাচন দিবেন। সেই নির্বাচনে যার যতটুকু প্রাপ্তি, যার যতটুকু অধিকার রয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে, সবাই সেই শক্তি সামর্থ্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখিয়ে একে অপরের সঙ্গে বিবাদ করবে, সংঘাত করবে, আর সেই বিবাদ সংঘাত থামিয়ে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করাবেন। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতি দায়িত্ব দিয়েছে। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের 100-150 রাজনৈতিক দলগুলোর মধ্যে 3টে রাজনৈতিক দলকে গুরুত্বপূর্ণ মনে করলেন, এবং তাদের মধ্যে আবার 6 জন লোককে তিনি বাছাই করে নিয়ে গেলেন। এর কারণ হলো রাজনৈতিক দলের গুলোর মধ্যে এই 6 জন লোকই তো সর্বেসর্বা নন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দের যে 6 জন লোক, তারা তো নিজ নিজ দলে অপছন্দের লোক হতে পারেন। যে কাজগুলো তিনি করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস করলেন, এটি মূলত এক ধরনের পক্ষপাতিত্ব এবং তার যে নিরপেক্ষ মনোভাব, সেই নিরপেক্ষ মনোভাবের উপর কুঠারাঘাত। এই কারণে লোকজন প্রথম থেকে বলছিল এই ধরনের সফরটা আসলে অনভিপ্রেত। দ্বিতীয়ত, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত একটা কূটকৌশল করে বা কূটনীতি করে তাদেরকে নিয়ে বিশ্বে দেখাতে চাচ্ছেন যে দেখুন, আমি যে ক্ষমতায় আছি, বাংলাদেশের মূল ধারার যত বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা সবাই আমাকে সমর্থন দিচ্ছে এবং আমার সঙ্গে আছে। আমি যে কাজ করছি, যা বলছি, তারা অকপটে সেই জিনিসগুলো সমর্থন জানাচ্ছে। এবং এই যে আমি জাতিসংঘে এলাম বিরোধী দল নিয়ে, দেশের প্রধানতম বিরোধী দলগুলো, তাদেরকে নিয়ে এলাম, এরকম দৃশ্য পৃথিবীর কোনো দেশে আপনি দেখাতে পারবেন না, কাজে আমি অনন্য। এটা তার একটা উদ্দেশ্য। থার্ড যেটা হলো যে তিনি তাদেরকে নিয়ে গেছেন ঢাল হিসেবে, এই কথা লোকে বলা বলি করছে, আমি বলছি না। কেউ বলছে তিনি তাদেরকে নিয়ে গেছেন বডিগার্ড হিসেবে। অর্থাৎ লন্ডনে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে, অসৌজন্যমূলক আচরণ করেছে আওয়ামী লীগ, বিব্রত করেছে তাকে, ঠিক একই ঘটনা যেন আমেরিকাতে না ঘটে, এবং সেক্ষেত্রে যাতে রাজনৈতিক দলগুলো তাদের শক্তিমত্তা দিয়ে, তাদের অঙ্গ সংগঠন দিয়ে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রোটেক্ট করতে পারেন, এজন্য তাদেরকে কৌশলে সেখানে নিয়ে যাওয়া হয়েছে মানব ঢাল হিসেবে, বা কেউ কেউ বলেন বডিগার্ড হিসেবে, যদিও আই ডু নট অ্যাগ্রি, হোয়াট এভার মেবি। তারা গেছেন এবং সত্যিকার অর্থেই মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ এই বাংলায় শেখ হাসিনার জমানাতে সবচেয়ে কঠিনতম সময় যে বিরূপ পরিস্থিতিতে পড়েননি, যে অবমাননাকর অবস্থায় পড়েননি, ঠিক ওইরকম একটি অবমাননাকর অবস্থায় তিনি সেখানে পড়েছেন। দ্বিতীয়ত, কিছু ভিডিও ফুটেজে দেখলাম যে তিনি রাস্তায় ঘোরাফেরা করছেন 6-7 জন কর্মী সমর্থকদের নিয়ে, প্যান্ট শার্ট পরে ঘোরাফেরা করছেন, প্যান্ট শার্ট কোট পরে ঘোরাফেরা করছেন, এবং তার পায়ে সম্ভবত ব্যথা, হাঁটতে তার যথেষ্ট কষ্ট হচ্ছে। ফলে তার সেই হাঁটার যে দৃশ্য, এই দৃশ্য মির্জা ফখরুল সাহেবের অতীতের যে বাগ্মিতা, তার যে ভদ্রতা, তার যে হৃদম, এর সঙ্গে আসলে বেমানান। তাকে ঠিক ওইভাবে মানাচ্ছিল না। এবং এমনকি তিনি জনাব খালেদ, সাংবাদিক জনাব খালেদ, তার সঙ্গে বসে যে ইন্টারভিউ দিচ্ছিলেন, তার যে বসার ভঙ্গি, এটা ছিল এলোমেলো, এবং দেখে মনে হচ্ছিল তিনি যথেষ্ট ক্লান্ত, অমনোযোগী। তিনি খালেদের সঙ্গে কথা বলছেন, আবার মোবাইলে কি যেন দেখার চেষ্টা করছেন। এতে মনে হচ্ছে যে তিনি সেখানে গিয়েছেন, যাওয়ার পরে হয়তো তিনিও হ্যাপি নন। কেন গেছেন? দলের নির্দেশে গেছেন, না নিজের ইচ্ছায় গেছেন, নাকি ডক্টর ইউনূসের ইচ্ছায় গিয়েছেন, নাকি বাধ্য হয়েছেন যেতে, এটা ভবিষ্যতে হয়তো জানা যাবে, কিন্তু এই যাওয়াটা ভালো হয়নি। এবং তার সেই যে আমেরিকাতে যাওয়া, একটার পর একটা বিতর্ক। প্রথমত তিনি কেন ভিআইপি প্রোটোকল পেলেন না এয়ারপোর্টে, কেন তাকে আলাদা গেট ব্যবহার করতে হলো। দ্বিতীয়ত হলো তিনি জাতিসংঘে যখন অধিবেশনে তিনি গেলেন, তিনি যখন গেলেন, অর্থাৎ প্রথম একটা ছবি আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী সরকারি প্রোটোকলে গেছেন, উপদেষ্টা, তাদের একটা ছবি। তখন সবাই বলল হাই হাই, কি হলো? যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা কেন জাতিসংঘ অধিবেশনে, সাধারণ পরিষদের অধিবেশনের যে হল রুম, সেখানে ঢুকতে পারলো না? তাহলে এদেরকে কেন নেওয়া হলো? ইত্যাদি ইত্যাদি ঘটনা। যা পরবর্তীতে আবার আরেকটা ছবিতে দেখলাম যে তারা বাংলাদেশ লেখা যে প্লে কার্ড রয়েছে, সেখানে জাতিসংঘের যে হল রুম, তারা বসে আছেন, যারা গেছেন আমন্ত্রিত অতিথিরা, তারা বসে আছেন। এখন এটা নিয়ে আবার সমালোচনা যে ওনারা ওখানে ঢুকলেন কি করে? ওখানে তো রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া
এবং রাষ্ট্রীয় পোর্টফোলিও ছাড়া সেখানে কেউ ঢুকতে পারে না। তো ওনাদের তো সেই ধরনের পোর্টফোলিও নেই। তো তারা যদি এই কাজ করে ঢুকে থাকে, তাহলে তো তারা জাতিসংঘের যে নিয়ম, সে নিয়ম অমান্য করেছেন। তারপরে তাদের বিরুদ্ধে মামলা হবে। অনেকে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে, বাঙালিরাই অভিযোগ করেছে, কেন কিভাবে মির্জা ফখরুল সাহেব এবং তার সঙ্গী সাথীরা, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গী সাথীরা কি করে ওই অধিবেশনে ঢুকলো, জবাব চাই। এটা পশ্চিমে হতে পারে এবং এটা নিয়ে একটা মামলা মোকদ্দমা যদি হয়ে যায় তাহলে বিএনপির জন্য খুবই বিব্রতকর অবস্থা তৈরি হবে। এরকম মানে ওনার এই যাত্রাকে নিয়ে একটার পর একটা বিতর্ক হচ্ছে এবং সবচেয়ে বড় বিতর্ক যেটি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও সেখানে শ্রোতা হিসেবে ছিলেন, হয়তো তিনিও বক্তব্য দিয়েছেন, আই ডোন্ট নো। সেই বক্তব্য নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি যেটি বলেছেন, আমি খণ্ডিতভাবে কয়েকটি শুনেছি। প্রথম যেটি আসছে সেটি হলো দৈনিক আমার দেশ পত্রিকার একটা ফটো কার্ড সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানে মির্জা ফখরুল সাহেবের একটা ছবি দিয়ে বলা হচ্ছে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এখন এটি নিয়ে বিএনপির পক্ষের বিপক্ষের, মির্জা ফখরুল সাহেবের বিপক্ষে লোক যে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলছে, যেগুলো আমি এখানে বলতে পারবো না এবং আমার ব্যক্তিগতভাবে ভীষণ রকম মন খারাপ হয়ে গেছে। এই মানুষটি আমার খুবই শ্রদ্ধার এবং আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো। ফলে এটা নিয়ে আমি কি বলবো, মানে উনি যে কথাগুলো বলেছেন, উনি কি আদৌ বলেছেন কি বলেননি, অথবা উনি এই কথা তার যে বলা এটা যুক্তিযুক্ত কিনা, এই কথার মধ্যে কি ইতিবাচক আছে কি নেতিবাচক আছে, আমি আসলে বুঝতে পারছি না যে আসলে আমার কি বলা উচিত। আবার এটা যদি আমি এসকেপ করে যাই, এটাও আমার জন্য ঠিক হচ্ছে না। তাই এই কথাগুলো বলা, এটা আমি ওনার এই মানে প্রথমত এরকম একটা কথা যদি তিনি বলে থাকেন, তো অন্য কোনো পত্রিকা করেনি। আমাদের পত্রিকা, মাহমুদুর রহমান সাহেব, তিনি তো বিএনপির একজন একসময় উপদেষ্টা ছিলেন, তার শ্বশুর বিএনপির মন্ত্রী ছিলেন, তিনিও মন্ত্রী পদমর্যাদার লোক ছিলেন এবং বেগম জিয়ার খুবই ঘনিষ্ঠজন। এখন হঠাৎ করে তিনি সম্ভবত বিএনপির উপর অভিমান করে আছেন। বিএনপির নতুন নেতৃত্বের সঙ্গে তার হয়তো সম্পর্ক ভালো না, বা তিনি যে ধরনের মান মর্যাদা সম্মান চাচ্ছেন বিএনপি থেকে, হয়তো সেটা তিনি পাচ্ছেন না। না পাওয়ার কারণে তিনি ইন্টেলেকচুয়াল লেভেলে, বুদ্ধিবৃত্তিক লেভেলে বিএনপিকে সুযোগ পেলে যে আঘাতটা করে দিচ্ছেন একটার পর একটা, এতে করে আসলে হু হু করে জামাত এগিয়ে যাচ্ছে, এনসিপি এগিয়ে যাচ্ছে, হেফাজত এগিয়ে যাচ্ছে, দক্ষিণপন্থী যে সকল চিন্তাধারা রাজনৈতিক দল সেগুলো এগিয়ে যাচ্ছে, আর বিএনপির অবস্থা আওয়ামী লীগের চাইতে অসহায় হয়ে পড়ছে। আমার দেশ যখন আওয়ামী লীগের বিপক্ষে বলছে, ওটা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, কিন্তু আমাদের যখন বিএনপির বিপক্ষে বলছে, তখন সেটা বিএনপিকে একেবারে শেষ করে দিচ্ছে। এটা বোঝার চেষ্টা করুন। তো সেই আমার দেশে ওনার এই সেই ফটোকার্ডটি ছাপা হয়েছে, যেটা আমি দেখলাম যে আমার পেজে, আবার আমার পেজটা আমার দেশের পেজের চাইতে, মানে আমার যে ফেসবুক পেজ, পার্সোনাল পেজ, এটা আমার দেশের পেজের চাইতে বেশি এখানে ফ্যান ফলোয়ার আছে। তো আমি দেখলাম যে ওটা যখন আমার পেজে আমি শেয়ার করলাম, মানে অসংখ্য মানুষ লাইক, কমেন্ট, শেয়ার, হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো শোনার মতো নয়। খুবই যাকে বলে আপত্তিকর মন্তব্য সেখানে আসছে। তো এরপর আমি বক্তব্যটা খুঁজলাম যে আসলে তিনি কি বলেছেন। তো তিনি কি শুধু কথা বলেছেন নাকি বাকিভাবে বলেছেন, তার মধ্যে আমি তার প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। তো এটা গিয়ে দেখলাম যে তিনি যেটি বলেছেন সেটা আরো আপত্তিকর। তিনি বলেছেন যে দ্য ওয়ে, মানে যে প্রক্রিয়াতে, যে পদ্ধতিতে, যে ল্যাঙ্গুয়েজে, যে অ্যাটিটিউডে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের মধ্যে তার যে ভিশন, তার মিশন, তার পার্সোনালিটি, মানে ইত্যাদি যা কিছু আমি ব্যাখ্যা করে বলছি, তার যে অভিব্যক্তি, সব কিছুর মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এখন সবার বক্তব্য হলো যে এই যদি হয় শহীদ জিয়ার প্রতিচ্ছবি, তাহলে আমরা কোন বিএনপি করি? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বর্তমান অবস্থা, শাসনতন্ত্রের যে অবস্থা, শাসন প্রণালীর যে অবস্থা, তাকে নিয়ে দেশ বিদেশে যে তর্ক এবং বিতর্কের যে অবস্থা, এটা যদি শহীদ জিয়ার প্রতিচ্ছবি হয়, তাহলে সেই শহীদ জিয়ার পক্ষে স্লোগান দেওয়া, সেই শহীদ জিয়ার পক্ষে রাজনীতি করা, এটা তো দরকার নেই। এ কারণে শহীদ জিয়া, জীবন্ত শহীদ জিয়া তো এখন আছেন। তো জীবন্ত শহীদ জিয়া যদি প্রধান উপদেষ্টা রূপে থাকেন, তার পাশে মির্জা ফখরুল সাহেব যদি থাকেন, তারেক রহমান সাহেব থাকেন, তাহলে তো একটা নবযুগের তৈরি হয়ে যাবে। আমাদের তো নতুন করে এত টাকা পয়সা খরচ করে একটা ইলেকশনের দরকার নেই। আমরা যেখানে শহীদ জিয়াকে পেয়ে গেছি, জনাব তারেক রহমান সাহেব তো কেউ বলছে না যে এই মানুষটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, জাস্ট ডুপ্লিকেট, কার্বন কপি, বা তিনি একেবারে পিতার মতো হয়ে গেছেন, তার সবকিছু তার পিতার মতো। বাংলাদেশে কেউ বলছেন না, সবাই বলছেন যে আচ্ছা ঠিক আছে, কিন্তু তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো না, বেগম জিয়া তার নিজস্ব একটা ভাবমূর্তি তিনি গড়ে তুলেছেন। আবার তারেক রহমান সাহেব যেভাবে দল চালাচ্ছেন, যা কিছু করছেন, ভবিষ্যতে যদি সরকার চালাতে পারেন, তাহলে তিনি জিয়াউর রহমান সাহেবের মতো হবেন না, বেগম জিয়ার মতো হবে না, তিনি তার মতো করে রাষ্ট্র চালাবেন এবং তার মতো করে রাজনীতি চালাচ্ছেন। তো
সেই ক্ষেত্রে যেটা হলো যে বিএনপির যারা নেতাকর্মী বা সমালোচক তাদের বক্তব্য হলো বিএনপির যে মূল রাজনীতির যে অ্যাসেট বা সম্পদ সেটা হলো শহীদ জিয়ার নীতি, আদর্শ, পরিকল্পনা, ব্যক্তিত্ব, সততা, ন্যায়পরায়ণতা এবং তার সেই সিরা গেঞ্জি থেকে শুরু করে আরো যা কিছু আছে যেগুলো নিয়ে রীতিমতো আরব্য রজনীর যে কাহিনী, সেই কাহিনীকে হার মানায় তার সততা। তো তাই যদি হয় তাহলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস মির্জা ফখরুলের ন্যারেটিভ অনুযায়ী যদি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হন, তাহলে তার ছিঁড়া গেঞ্জি কোথায়, তার ভাঙ্গা সুটকেস কোথায়? তিনি যে 106 জন লোক নিয়ে আমেরিকাতে গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এইভাবে গিয়েছেন। তিনি যেভাবে তিনটি বিরোধী দল থেকে 6 জন লোক নিয়েছেন, শহীদ জিয়াকে এইভাবে এই কাজ করেছেন। তিনি যেভাবে তার কোম্পানির নামে 600 কোটি টাকার ঋণ মকুব করে নিয়েছেন, শহীদ জিয়াকে এটা করেছেন। শহীদ জিয়া কি কোনোদিন গ্রামীণ ফোনের মতো কোনো কর্পোরেট কোম্পানি, সেই কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন? তা কি গ্রামীণ ব্যাংক ছিল? তিনি কি নোবেল পুরস্কার পেয়েছিলেন? বা অন্যান্য যে সকল অভিযোগ আছে সে সকল অভিযোগ কি জিয়াউর রহমানের বিরুদ্ধে ছিল? তাহলে এই যে একটা সমীকরণ করা হলো এবং মির্জা ফখরুল সাহেব যেটি করলেন, এটি এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করেছে। এর কারণ হলো বিএনপির যারা শত্রু তারা এখন দাঁত বের করে ভেংসি দিয়ে যেভাবে হাসাহাসি করছে, সেই হাসাহাসির ফলে বিএনপির রাজনীতি অতীতের যে কোনো সময়ের সাথে জটিল এবং কুটিল হয়ে পড়েছে এবং এই মির্জা ফখরুলের কারণে বিএনপি একটা নতুন বিতর্কের মধ্যে যে পড়ে গেল। এই জন্য বিএনপির হাইকমান্ডে তিনি হয়তো প্রশংসিত হবেন অথবা নিন্দিত হবেন, তার উপর নির্ভর করে আগামী রাজনীতিতে বিএনপি, ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচন, এগুলোর কি সমীকরণ হতে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যে আমেরিকা সফরে গেলেন, সেখানে এই তার যে জাতিসংঘ ভাষণের বাইরে বাকি সময়গুলোতে সাইড লাইনে অনেকগুলো বৈঠক করেছেন, অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন এবং তার কিছু কিছু বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। তো এরকম একটি বক্তব্যের খণ্ডিত অংশ শুনছিলাম। একজন ভদ্রমহিলার সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছিলেন সে বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু যে চুম্বক অংশটি আমাদের মধ্যে বিতর্ক তৈরি করেছে তা হলো তিনি দাড়ি নিয়ে একটি মন্তব্য করেছেন। এটা একেবারে নিতান্তই জোক, কৌতুক। এবং পশ্চিমা দুনিয়াতে আপনি কথা বলতে গেলে যত বেশি হিউমার করতে পারবেন এবং যত বেশি কৌতুক করতে পারবেন ততই আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনি মানুষ হিসেবে, যাকে বলা হয়, অন্যের নিকট আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হবেন। ফলে আপনি দেখবেন যে টেলিভিশন বলেন, চলচ্চিত্র বলেন, রাজনীতি বলেন, সব ক্ষেত্রে যে যত সুন্দর করে পলিটিক্যাল হিউমার তৈরি করতে পারে তারাই সেই অঙ্গনে সুপারম্যান হিসেবে অধিষ্ঠিত হন। যেমন রোনাল্ড রিগান, বারাক ওবামা, এমনকি আপনি জর্জ ডব্লিউ বুশের মতো, জুনিয়র বুশ, সিরিয়াস একজন মানুষ, তিনিও তার যে বিদায়ী ভাষণ হোয়াইট হাউস থেকে যখন চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময়টিতে সাংবাদিকদের সঙ্গে তার যে বক্তব্য, এটাকে রোস্ট প্রোগ্রাম বলা হয়, সেখানে তিনি যেভাবে উপস্থিত সবাইকে হাসিয়েছেন আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তারা অনেক সময় নিজের সঙ্গে কৌতুক করেন, অপরের সঙ্গে কৌতুক করেন এবং ওখানে এই জিনিসগুলো কেউ মাইন্ড করে না। যেমন ধরুন বারাক ওবামা, এখন তিনি একটি টিভি টক শোতে গেলেন, সেখানে তিনি বুক ডাউন দিলেন, নাচলেন, আরো অনেক কিছু করলেন। এটা বাংলাদেশে সম্ভব নয়। আবার স্টিভ হার্ভি নামে একজন অভিনেতা আছেন, টেলিভিশন বাচ্চাদের অনুষ্ঠান হোস্ট করেন। অসাধারণ তার সেই কৌতুক, বাচ্চারা কৌতুক করছে, সে কৌতুক করছে এবং এই কারণে সে আমেরিকার সোসাইটিতে মানে বিশাল এক সেলিব্রিটি। অপরানু উইনফ্রে থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা সবাই এই কৌতুক, মানে যে যত সুন্দর কৌতুক বলতে পারেন তাকে তত মহামানব হিসেবে মনে করা হয়। আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সুদীর্ঘকাল তিনি তার ক্যারিয়ার পশ্চিমা দুনিয়ায় তৈরি করেছেন এবং পশ্চিমা দুনিয়ায় এই যে তাদের যে সোসাইটির যে আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, এটা তিনি এতটা রপ্ত করেছেন, ফলে তার মন মানসিকতা, চিন্তা চেতনা আসলে পশ্চিমা ধাঁচের। কেবলমাত্র তার গায়ের রং, সেই গায়ের রং বাংলাদেশের, আর তার যে পোশাক আশাক এটি বাংলাদেশের। ফলে তার বক্তব্য আমেরিকার সোসাইটিতে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু বাংলাদেশের অনেকের কাছে হয়তো এই বক্তব্যগুলো যাকে বলা হয় আপত্তিকর বলে মনে হতে পারে। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে পশ্চিমা দুনিয়ায় নিদারুণ সব অপপ্রচার চলছে তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে। সবাই বলার চেষ্টা করছে এবং এই যে তার বিরুদ্ধে অপপ্রচার চলছে, এটা নেতৃত্ব দিচ্ছে মূলত ভারত। ভারতের যে শক্তিশালী মিডিয়া এবং তাদের যে
পশ্চিমা বন্ধু রয়েছে, অর্থাৎ ধরুন ভারতের এনডিটিভি বা ভারতের হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, দ্য গার্ডিয়ান, এ সকল পত্রিকার সাথে অ্যাফিলিয়েটেড যে সকল পশ্চিমা মিডিয়া রয়েছে, তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অতীত কর্মকাণ্ড সবকিছু ভুলে গিয়ে তাকে এই গত 1 বছরের প্রেক্ষিতে তাকে যে অবমূল্যায়ন করছেন বা যেভাবে তার সমালোচনা করছেন, তা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিয়ারকে রীতিমতো তছনছ করে দিচ্ছে। তাকে বলা হচ্ছে যে তিনি এখন মিয়া ইউনূস, ডক্টর ইউনূসের পরিবর্তে তাকে বলা হচ্ছে মিয়া ইউনূস। বোঝার চেষ্টা করেন যারা আপনারা সামাজিক মাধ্যমে আছেন এই শব্দটার অর্থ দ্বারা কি বোঝায়। তাকে মানে আমরা সবাই তাকে সম্মান করি বা বলি ডক্টর ইউনূস বলে। তো তারা ভারতীয় মিডিয়া এবং পশ্চিমা মিডিয়া এখন তাকে বলা হয় মোহাম্মদ ইউনূস, মানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তার নামটিকে তারা ওনার নামের সঙ্গে যুক্ত করে দিয়ে, ডক্টর বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে তাকে একজন ইসলামিস্ট, একজন এক্সট্রিমিস্ট এই হিসেবে প্রমাণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তার কি হলো, ডক্টর ইউনূস না বলে তারা বলছে মিয়া ইউনূস আর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয়ত তারা যে ন্যারেটিভটি তৈরি করার চেষ্টা করছেন সেটি হলো যে তিনি একটি উগ্রবাদী সরকার পরিচালনা করছেন। তার সরকারের যারা কর্তা ব্যক্তি এবং তার সরকারের যারা প্রমোটার, তারা সবাই উগ্রবাদী, জঙ্গিবাদী, এক্সট্রিমিস্ট, ইসলামপন্থী, এবং বাংলাদেশে একটা আইএস এর মতো একটা সংগঠন বা তালেবানের মতো একটা রাষ্ট্র, এটাই সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঘটতে যাচ্ছে। এই কথাগুলো ওয়েস্টে প্রচার করা হচ্ছে, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই মনোবেদনার। এর কারণ হলো যে মাটিতে তার প্রবৃদ্ধি, অর্থাৎ ইউরোপের মাটিতে তার প্রবৃদ্ধি, ইউরোপ এবং আমেরিকাকে মার্কেটিং করে তিনি আজকের এই অবস্থানে পৌঁছে গেছেন। ফলে তিনি তো নিয়তি জানা মানুষ। সেই নিয়তিতে যেটি বলা হচ্ছে, তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে, এবং তোমার যেখান থেকে শুরু সেখানেই তোমার শেষ। যে মাটিতে তোমার উত্থান হবে সে মাটিতেই তোমার পতন হবে। এবং আল্লাহ ঠিক একই কথা বলেছেন। যে আমরা কবরে লাশ রাখি, প্রায় আমি কথাগুলো বলি, তো সেই কবরে লাশ রাখার সময় আমরা যে দোয়াটি পড়ি সেটি কি, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতা নুখরা। হে মানুষ, তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যেই তোমাকে রাখা হলো, আবার তোমাকে এই মাটি থেকে উঠানো হবে। বাস্তব জীবনে একই অবস্থা। যার যেখানে উন্নয়ন, যে কর্ম করে উন্নয়ন, যে সমাজকেন্দ্রিক তার উন্নয়ন, ঠিক সেখানেই তার পতন। আমাদের এই বাংলাদেশে সবাই এক বাক্যে বিশ্বাস করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে এসেছেন মূলত ইউরোপের পছন্দে, আমেরিকার পছন্দে, এবং তার ইউরোপ আমেরিকার কানেক্টিভিটির কারণেই পশ্চিমারা তাকে বিশ্বস্ত লোক হিসেবে এখানে বসিয়েছেন। আর আগামী দিনে প্রকৃতি যদি বিরূপ হয় তাহলে তার যে পতন সেটি পশ্চিমা দুনিয়া থেকেই হবে। আমরা যদি রেজা শাহ পাহলভীর কথা চিন্তা করি, আমরা যদি হামিদ কারজাই বা আশরাফ ঘানি বা আশরাফ থানি, আফগানিস্তানের প্রেসিডেন্ট, তাদের পরিণতির কথা চিন্তা করি, আমরা যদি ইমরান খানের পরিণতির কথা চিন্তা করি, পশ্চিমা দুনিয়া থেকে বানিয়েছে, তারা এটাকে শেষ করেছে। আমরা যদি জেনারেল পারভেজ মোশাররফের কথা চিন্তা করি, একই নিয়তি আমরা দেখতে পাবো। আমরা যদি মার্কোসের কথা চিন্তা করি, ইমেলদা মার্কোসের কথা চিন্তা করি, ফিলিপিন্সের একই ঘটনা ঘটেছে। তো সেই ক্ষেত্রে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ যদি ইতিহাস জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তো ইতিহাস আরও একেবারে মুখস্থ। ফলে তিনি বিব্রত, তিনি তার ইউরোপের বন্ধুদেরকে বোঝাতে চান তার মতো করে, এবং সেই কথা বলতে গিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে এখন পশ্চিমে প্রচার হচ্ছে বা অপপ্রচার হচ্ছে যে বাংলাদেশে একটি উগ্রবাদী শাসন চলছে, এখানে মোল্লারা সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং আমি নিজে মোল্লা হয়ে গেছি। এই ধরনের কথা, মানে একজাক্টলি আমি তার কথাগুলো অনুবাদ করছি না, তার কথার ভাবার্থ যে আমি মোল্লা হয়ে গেছি। কিন্তু ওয়েস্ট যেভাবে মোল্লাদেরকে দেখে যে তাদের মুখে অনেক দাড়ি থাকে, সবকিছু থাকে, দেখুন আমার মুখে দাড়ি নেই, আমার মুখে যে দাড়ি ছিল আমি সেটা বাংলাদেশে রেখে এসেছি, মানে ইট মিনস আমি ক্লিন শেভ করে এসেছি, শেভ করে সেটা এখন দাড়ি ক্লিন শেভ করে। এটা যদি আপনি আরও ব্যাখ্যা করেন, আমরা যারা ক্লিন শেভ করি, আমরা বেসিনের সামনে দাঁড়িয়ে মুখের ছোট ছোট দাড়ি 1 দিন বা 2 দিনের যে দাড়িগুলো সেগুলো আমরা শেভ করি, এবং শেভ করার পরে সেগুলো আবার পানি দিয়ে যখন বেসিনের ভিতর দিয়ে চলে যায়, কোথায় চলে যায়? এই কথাগুলো নিয়ে আপনি বিতর্ক করতে পারেন এবং নানা রকম নেতিবাচক কথা বলতে পারেন, এবং এই কথা তিনি এই ইউরোপিয়ান স্টাইলে বলেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে যেটা হয়েছে সেটি হলো এটি প্রতিক্রিয়া হয়েছে, বাংলাদেশের প্রতিক্রিয়া হয়েছে, এবং ইউরোপেও তো এখন যে মিডিয়াগুলো তারা আর ইউনূস বান্ধব নন। তারা এখন বলতে গেলে বাংলাদেশে একটা হযবরল অবস্থা তৈরি হোক, তারা বিএনপির বন্ধু নন, তারপরে তারা আওয়ামী লীগের বন্ধু নন, কারোরই বন্ধু নন। পশ্চিমারা যে বাংলাদেশ নিয়ে কি চাচ্ছে এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। ফলে এইবারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকা সফর নানা কারণে বিতর্ক তৈরি করেছে। তিনি এতগুলো লোক নিয়ে কেন গেলেন? আবার সেই লোকগুলোর মধ্যে তার 2 জন কন্যা সন্তান রয়েছেন, যারা আবার পারস্পরিক সৎ বোন, মানে তার যে 2 স্ত্রীর 2 কন্যা, তারা নাকি এবার সফর সঙ্গীতে ছিলেন। আবার উনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে একটা ছবি তুলেছেন। 104 জন লোক নিয়ে গিয়েছেন,
তারপরে তার সঙ্গী সাথীদেরকে এক গেট দিয়ে বের করে তিনি ভিআইপি গেট দিয়ে চলে গেছেন। তার সঙ্গী সাথীদের মধ্যে মির্জা ফখরুল সাহেব এবং আক্তার, তারা নানাভাবে লাঞ্ছিত হয়েছেন, আক্তারের গায়ে ডিম মারা হয়েছে। তো সব মিলিয়ে পুরো তার যে নিউ ইয়র্ক ভ্রমণটা, এই ভ্রমণটি অন্য যে কোনো বারের ভ্রমণের চাইতে তার জন্য বিব্রতকর, অস্বস্তিকর, এবং সেই অস্বস্তিকর একটি অভিজ্ঞতা নিয়ে তিনি যখন বাংলাদেশে আসবেন তখন পুরো বাংলাদেশ তাকে কিভাবে গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো, গুরুত্বপূর্ণ ভিডিও আমরা দেখলাম। প্রিয় দর্শক, আমরা জানি যে বর্তমান সরকার, বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে তাতে করে বর্তমান সরকার কঠিন একটি পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এই বিষয়টি নিয়ে নানান মত প্রকাশ করছে আমরা দেখতে পাচ্ছি। নানানজন, নানান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক, তারা বলছে হয়তো খুব দ্রুতই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পথ স্থগিত করা হবে এবং তাকে বহিষ্কার করা হবে। নানা ধরনের আলোচনা সমালোচনা নানা নিউজ মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, নানা বিষয় নিয়ে এবং সর্বশেষ আপডেট বিষয় নিয়ে কথা বলেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, লেখক এবং জার্নালিস্ট।